হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে। তো এই পর্ব হলেই আমাদের এই অধ্যায়টা শেষ। তো দেখো এখানে কী বলা হয়েছে আজকে আমরা যে বিভিন্ন যে কীভাবে শুষ্ক কোষ থেকে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি তার একটি প্রক্রিয়া বা অর্থাৎ ইলেকট্রোলাইটিক বা এবং ইলেকট্রোলাইসিস কি এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো শুষ্ক কোষ সম্বন্ধে জানতে হলে আমাদের প্রথমে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট এবং তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস সম্পর্কে একটু জানতে হবে। তো দেখো এইগুলো আসলে কি। তো যে সমস্ত পদার্থ দ্রবীভূত মানে পানিতে যে মিশ্রিত হয় বা বিকলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাকে আমরা কি বলি, ইলেকট্রোলাইট। অর্থাৎ যেটা কি হবে, তোমার যে দ্রবীভূত হবে এবং যে তোমার বিকলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়াকে কি বলবো আমরা, তাদেরকে বলবো ইলেকট্রোলাইট, এবং এই প্রক্রিয়াকে বলবো হচ্ছে ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইসিস কি বুঝলে তো? অর্থাৎ ধরো একটা পদার্থ কি করছে, সে বিকলিত হয়ে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করছে, সেই পদার্থটাকে আমরা কি বলবো, ধরো ইলেকট্রোলাইট, আর এই প্রক্রিয়াটাকে বলবো ইলেকট্রোলাইসিস। তো দেখো ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ করে আয়নিক যৌগকে তাদের মৌল কি করা হয়, তাদের মৌলে বিয়োজন করা হয়। অর্থাৎ একটা আয়নিক যৌগ আছে তাদেরকে আমরা মৌলে পরিণত করব। ছবিতে দেখানো পায়ে দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে ইলেকট্রোলাইট দ্রবণে কী করা হয়েছে, নিমজ্জিত করে তাদের মধ্যে ডিসি বিদ্যুৎ প্রবাহ করে ইলেকট্রোলাইটের ক্যাটায়ন ক্যাথোড ও অ্যানায়ন অ্যানোডে জমা হবে। অর্থাৎ দেখো যে এখানে আমরা কি করেছি, দুইটা যে আত্মদণ্ড আমরা ইউজ করেছি ক্যাটায়ন ও অ্যানায়ন হিসেবে, এবং মাঝখানে একটা ব্যাটারি যুক্ত করে দিচ্ছি। তো এটা ক্যাটায়ন, এটা ক্যাথোডে জমা হবে, এটা অ্যানায়ন, এটা অ্যানোডে জমা হবে। অর্থাৎ ক্যাটায়ন মানে বোঝায় যে প্লাসটা জমা হবে কোথায়, ক্যাথোড পাতে। আর এখানে অ্যানায়ন বলতে বোঝায় কি মাইনাস, এই মাইনাসগুলো যে এই জায়গায় যে অ্যানোডটা ছিল এই দিকের পার্টটার নাম হচ্ছে অ্যানোড, এটা অ্যানোডের দিকে যেতে থাকবে মাইনাসগুলো। তো দেখো বিশুদ্ধ পানিতে অল্প অ্যাসিড বা লবণ মিশিয়ে বিদ্যুৎ পরিবাহী করে সেগুলোকে আমরা কী করতে পারি, ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিয়োজন করা যায়। তবে তরল যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করা হলে সেখান থেকে সোডিয়াম ধাতু ও ক্লোরিন গ্যাস আমরা পেতে পারি। তো দেখো এটা কীভাবে হয়, শুষ্ক কোষ সম্পর্কে এখন বলা হয়েছে। তো তোমরা সবাই কখনো যেমন খেলনা যে তোমাদের গাড়ি আছে বা রিমোটে তোমরা কিন্তু পেন্সিল ব্যাটারি নামে একটা ব্যাটারি দেখে থাকবে। তো এই শুষ্ক কোষে কী হয়ে থাকে, একটি অ্যানোড একটি ক্যাথোড এবং তার মাঝে কী রয়েছে, একটি ইলেকট্রোলাইট রয়েছে, এবং এখানে অ্যানোড হিসেবে কাজ করে একটি দস্তার ধাতব আবরণ। অর্থাৎ দেখো এই চারদিকে একটা আবরণ থাকে দস্তার, এই যে দস্তার আবরণ থাকে, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা অ্যানোড হিসেবে বলে থাকি। এবং ক্যাথোড হিসেবে কোনটি কাজ করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট দিয়ে ঘিরে থাকা মাঝখানের দণ্ডটি। অর্থাৎ যে মাঝখানে যে দণ্ডটা আছে, যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্টে দিয়ে ঘিরে থাকে যে এই দণ্ডটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা তোমার ক্যাথোড দণ্ড। এবং অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ দেখো এই যে এখানে যে বিভিন্ন যে সাদা সাদা আমরা অংশ দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো কী হিসেবে কাজ করবে, এগুলো ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। তো দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড বৈদ্যুতিক চার্জের বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে সেটা আমাদের কাজ হচ্ছে এটা যে তড়িতের যে চার্জের বাহক হিসেবে সে কাজ করবে, এবং এতে যে ঋণাত্মক আয়নযুক্ত ক্লোরিন এবং ধনাত্মক আয়নযুক্ত জিঙ্ক 2+, অ্যামোনিয়াম 4+, এগুলো এখানে উপস্থিত থাকবে। তো দেখো এই শুষ্ক কোষটার কাজটা কি বলা হয়েছে, দেখো শুষ্ক কোষটার কাজ হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ যে তোমার আয়নের ধারক হিসেবে কাজ করে, সে কি করবে, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, এবং এই কারণে দুটি কোষের দুই প্রান্তে কি হবে, 1.5 ভোল্টের একটি বিভব পার্থক্য তৈরি হবে, এবং সেটি কি হবে, দুই প্রান্তের যে সংযুক্ত কোনো সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। তো দেখো উপরে বর্ণিত কোষকে জিঙ্ক কার্বন কোষও কী হয়ে থাকে বলা হয়ে থাকে। তো এখানে উল্লেখ্য যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আমরা কী করি, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করে থাকি ইলেকট্রোলাইট হিসেবে, তখন এই কোষকে অ্যালকালাইন কোষ বলা হবে। অ্যালকালাইন হচ্ছে বহুল প্রচলিত জিঙ্ক কার্বন কোষ থেকে অনেক বেশি কার্যকর। অর্থাৎ যদি আমরা এখানে আমরা কি করে থাকি, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি সেটাকে আমরা অ্যালকালাইন কোষ হিসেবে দেখতে পাবো, এবং এটা অনেক বেশি কার্যকর হবে। তো দেখো এরপরে কী বলা হয়েছে, রাসায়নিক বিক্রিয়ায় যে ভরের সংরক্ষণটা কীভাবে হয়ে থাকে। তো দেখো এই রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু তৈরি বা কী হয় না, ধ্বংস হয় না। তো বিক্রিয়কগুলো পরমাণুসমূহ কী করে, কেবল বিক্রিয়জাত পদার্থ তৈরি করার জন্য শুধু পুনর্বিন্যাস হয়। তাই পুরোপুরি আবদ্ধ পরিবেশে যেখানে কোনো কিছু বাইরে থেকে আসতে পারে না বা বাইরে থেকে কিছু
যেতে পারে না, সেখানে কি হয়, রাসায়নিক বিক্রিয়া ভরের কোনো পরিবর্তন হয় না। এটিকে কী বলে, ভর সংরক্ষণ সূত্র বলা হয়, বা ল অফ কনজারভেশন অফ মাস। তো দেখো, যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি বা ধ্বংস করা যায় না, সুতরাং বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের ভরের যোগফল কী থাকে, অপরিবর্তিত থাকে। তো উদাহরণস্বরূপ হিসেবে কী বলা হয়েছে, নিচের বিষয়টি তুমি লক্ষ্য করো। তো দেখো, নিচে আছে কি তোমার ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তোমার ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তো ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, এবং তোমার যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো তার হচ্ছে 56 আর 44। তো দেখো, এই 56 আর 44 যোগ করলে কিন্তু 100 হয়ে যায়, যেটা কিনা পূর্বে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের এই ভরটাই ছিল। অর্থাৎ এখানে কিন্তু দেখো ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে ভরটা সেম আছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো যে ভরের কোনো পরিবর্তন হয়নি, আমার মানে রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ রয়েছে, আগে ভর ও পরের ভর সেম রয়েছে, কে বলা হয় কি, ভর সংরক্ষণশীলতার নীতি। তো এইভাবেই তুমি অনেকগুলো বিক্রিয়াও যদি করো তাহলে কিন্তু একই রকম দেখতে পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, তোমাদের নবম অধ্যায় অম্ল, ক্ষার ও লবণ, এটা নিয়ে আলোচনা করবে। এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা সবাই এগুলো নিয়ে পড়াশোনা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।